আদ্রিতার চোখে নীল ছিল নিছকই একজন চাকর। সে সারাদিন আদ্রিতার ভাই ফরমাস খেটেও ওকে সন্তুষ্ট করতে পারত না। এত কিছুর পরেও কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন? এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটা গিফট পেয়েছিল যে তার চক্ষু স্থির হওয়ার জোগাড় হয়েছিল। আর ওর স্বামী সম্পর্কে সত্যিটা জানার পর তো ও প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। এই যে শোনো, নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার থেকে। আর গিফটটা যেন দামি হয়, হ্যাঁ, মানে খুব দামি, কয়েক লাখ টাকা। ওকে? কয়েক লাখ টাকা? কিন্তু অদ্রিতা, এত টাকা আমি একসাথে কখনো দেখিনি। তোমাকে এত দামি গিফট আমি কি করে দেব? এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। একজন পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না? স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত করে। নিঃশব্দে ওখান থেকে চলে যায় নীল। দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট প্যাক দেয়। আদ্রিতা মুখ বেজার করে বাক্সটা খুলল। তবে তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে গেল। এই ফোনটা মানে এটা তো একটা স্পেশাল এডিশন। এটার দাম তো 3 কোটি টাকা। তুমি এটা পেলে কোথা থেকে? আসলে এটা অরিজিনাল নয়। আমি ওই ফোনটারই একটা কপি এনেছি। কিন্তু আদ্রিতার নীলের কথা একটু সন্দেহ হয়, কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হচ্ছিল। পরের দিনই আদ্রিতা ওই কোম্পানির শোরুমে গেল। এই ফোনটা একটু দেখুন না প্লিজ। ওয়াও, আচ্ছা ম্যাম, আপনি কি মিস্টার রয় চৌধুরীর বন্ধু? কে মিস্টার রয় চৌধুরী? ও, আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন? হ্যাঁ। না না, আমি ওনাকে চিনি না। আমি কেন, আমার মনে হয় কেউই ওনাকে চেনে না। বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না। আমিও কোনোদিন ওনাকে দেখিনি। কিন্তু সাডেনলি আপনি এই প্রশ্নটা করলেন কেন? অ্যাকচুয়ালি ম্যাম, আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন। এই কাটিং, এই ডিজাইন, এই লোগো, এটা জাল করা ইজ নেক্সট টু ইম্পসিবল। আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা, যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন। সেজন্যই জিজ্ঞেস করছি ম্যাম, আপনি এই ফোনটা কোথা থেকে পেলেন? তবে কি নীলই মিস্টার রয় চৌধুরী, নাকি নীল এই ফোনটা চুরি করেছে? বেকার নীলের কাছেই কোটি টাকার ফোন কোথা থেকে এলো? নীলের সত্যিটা তাহলে কি? আর ও যদি সত্যি বড়লোক হয়ে থাকে, তবে ও নিজের শ্বশুর বাড়িতে খরচামাই হয়েই বা থাকে কেন? আদ্রিতা এসব কথাই মনে মনে ভাবছিল।
তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নীল এই ফোনটা আদ্রিতার জন্য নিয়ে এসেছিল। অন্যদিকে সেম কর্পোরেশনে ইনভেস্টরদের সঙ্গে আদ্রিতার মিটিং একেবারেই ভালো যায়নি। তাকে দেখে বেশ গম্ভীর মনে হচ্ছিল। ভাই, পৃথিবীতে এমন লোকও আছে, কি দিমাগ দেখলি? হ্যাঁ, কাজকর্ম তো কিছু করার নেই, আর কিছু করেও না। হ্যাঁ, শুধু চলে এসছে আমাদের ম্যাডামকে রাখাতে। এই 1 বছরে না কিচ্ছু বদলায়নি। আরে আমি তো ভেবেছিলাম যে এর সাথে ম্যাডামের আর কোনো সম্পর্কই নেই, কিন্তু না, এখন যা দেখছি উল্টে ম্যাডামের মাথায় উঠে নাচছে। আমার মাঝে মাঝে মনে হয় এদের দুজনের বিয়ে কিভাবে হলো। আর বিয়ে তো অনেক পরের কথা, 2 বছর হয়ে গেল এদের এখনো ডিভোর্স হলো না। হ্যাঁ, আমার তো ভাবলে কিরকম অবাক যা লাগছে। বলেছিস। অফিসে চলতে থাকা এইসব কথা শুনে আদ্রিতার আরো রাগ হলো। আদ্রিতা ক্যাবিনে যাওয়ার পরে রাগকে নিয়ন্ত্রণ করা ওর পক্ষে আরো কঠিন হয়ে গেল। ও তখন বুঝতেই পারছিল না যে ওর রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবে। আদ্রিতা এটাও ভাবছিল যে নীলের জন্য ওকে আর কত অপমানিত হতে হবে। এসব ভাবতে ভাবতেই আদ্রিতার চোখ গেল ওর বাবার ছবিটার দিকে। আমি তো তোমার সবচেয়ে প্রিয় মেয়ে ছিলাম বাবা। তাই তাই আমি সবসময় ভেবেছি যে তুমি আমার জন্য যাকে সিলেক্ট করবে সে সব থেকে শ্রেষ্ঠ হবে। তাই আমি নিজে থেকে কখনো কোনো রিলেশনশিপে যাইনি, আর তোমার কাছে বিয়ের কোনো শর্তও রাখিনি। কিন্তু কিন্তু তুমি না আমার সাথে কি করলে? এই গাধাটার সাথে আমাকে বিয়ে দিলে। আমার আমার জীবনটা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। আমি যদি একটু জানতাম যে ও ও কিছু করে না, ঘর চাপাই হয়ে থাকবে, এইসব কাজকর্ম করে, তাহলে আমি কোনোদিনই বিয়েতে রাজি হতাম না বাবা, কোনোদিন না, কোনোদিন। আমি তো সবসময় ভাবতাম যে বাবা মারা তাদের সন্তানের ভালো চায়, কল্যাণ চায়, তাদের জন্য চিন্তা করে। কিন্তু কিন্তু বাবা, তুমি আমার জন্য একটু চিন্তা করোনি। তুমি শুধু তোমার শেষ কর্তব্যটুকু করতে চেয়েছিলে, শেষ ইচ্ছাটুকু রাখতে চেয়েছিলে, পালন করা হয়ে গেছে, আর আমাদের তুমি ছেড়ে চলে গেলে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে। অন্যদিকে নীল রিইউনিয়ন পার্টির জন্য হোটেল প্রাইম স্টারের দিকে রওনা হলো। হোটেল প্রাইম স্টার ছিল শহরের সবচেয়ে দামি হোটেল। ওখানে শহরের সব বড় লোকেরা যাতায়াত করত। নীল যখনই তার পুরনো বাইকটা নিয়ে ওখানে পৌঁছলো, ওর পুরনো জামা কাপড়, পুরনো বাইক আর ওর পায়ে ছেঁড়া চপ্পল দেখে সিকিউরিটি গার্ড ওকে গেটের বাইরেই আটকে দিল। থাম থাম, এই কোথায় যাচ্ছিস শালা ভিখিরি? না না দাদা, আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমাকে ইনভাইট করা হয়েছে, আমি এই হোটেলেই এসেছি। শালা মিথ্যে কথা বলার জায়গা পাস না? হ্যাঁ, মিথ্যে কথা বলার আগে নিজের চেহারাটা তো দেখতিস। এটা একটা প্রাইম হোটেল, বুঝেছিস? এখানে সব শহরের বড় বড় লোকেরা তাদের বড় বড় গাড়ি নিয়ে আসে। শালা তোর মতো একটা ভিখিরি একটা ফ্যাট প্যাটে আওয়াজ বের করা বাইক নিয়ে চলে এসেছিস, আর আমি তোকে ঢুকতে দেবো? না দাদা, আমাকে ইনভাইট করা হয়েছে। আমাকে শুনুন, শুনুন না, আরে চল, আমাকে একবার ঢুকতে দিন আমাকে। নীল পড়ে যেতেই একটা দামি গাড়ি ওখানে এসে দাঁড়ালো। এই গাড়িটি আর অন্য কারো নয়, হোটেল স্যার। প্রাইমের মালিক মিস্টার খান্নার ছিল। কি হচ্ছে কি এটা? হোটেলের গেটের সামনে এসব এসব ক্যাশ চলছে এখানে। হোটেলের বদনাম হবে না এতে? স্যার দেখুন না, এই যে ভিখিরিটা হোটেলে ঢুকতে যাচ্ছে, আমি বারণ করছি, শুনছে না স্যার? শালা, আপনি কি করতে আছেন? কে কি হয়েছে দেখি দেখি কে?
মিস্টার খান্না তার চশমা খুলে নীলের দিকে দেখলেন, আর ওনার মুখটা হাঁ হয়ে গেল। নীল স্যার, আপনি এক্সট্রিমলি সরি স্যার। স্যার স্যার আপনি একটা ইনফর্ম করেননি কেন আমাকে? আপনি আসবেন জানলে তো আমি নিজে রিসিভ করতে আসতাম আপনাকে। ছি 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 ছি। ঠিক আছে, আপনি Excuse me, আপনি sir, ব্যস্ত হবেন না প্লিজ। জানোইনি কে? নিজের বসকে এভাবে একজন ভিখারিকে হাতে পায়ে ধরতে দেখে গার্ডটিও অবাক হয়ে গেল। আরে স্যার, সরি স্যার, এক্সট্রিমলি সরি, আপনি আমার সঙ্গে আসবেন। সরি স্যার, সরি, ভুল হয়ে গেছে স্যার। সালাম স্যার। নীল কি তবে সত্যিই একজন খুব বড়লোক কেউ? জানতে পকেট এফএম এর এই সম্পূর্ণ গল্পটি শুনুন বস।